আচ্ছা, তোমাদের কোর্স আউটলাইন যেটা ছিল সেটা নিয়ে যদি আমরা বলি, তো আমরা এই জায়গাটায় এইচবিটির অনেক কিছু করছি। কোয়াসিস্ট্যাটিক, এক্সটেন্ডেড গুম, এভার স্মুথ মডেল। তো এই যে সেকেন্ডারি ইফেক্টস এন্ড অ্যালয় বেস এইচবিটি, এই জায়গাগুলোতে কিছুটা আমরা এখন এবং এই যে গুমেল পুনের যে অংশগুলো, এক্সটেন্ডেড গুমেল পুন, এই সমস্ত গুলার কারণে আমরা থিওরির বই থেকে কভার করছি আর কি। আর তোমরা তো এক সপ্তাহ ক্লাস করো নাই, তো তার আগে মানে আমাদের আজকে যে এই পর্যন্ত এইচবিটি যা যায় আজকে চেষ্টা করব নেক্সট সপ্তাহে এই যে গ্রোথ টেকনিক, ফ্যাব্রিকেশন প্রসেস নিয়ে একটু ফার্দার ডিসকাশন আছে, এবং কন্টেম্পোরারি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস। এটা হচ্ছে আপাতত আমাদের টার্গেট। তো সেই রেসপেক্টে আজকে তিওয়ারির বইতে কালকে যেখানে শেষ হয়েছিল অনেক ইকুয়েশন নিয়ে চলছিল, এই পর্যন্ত 3.7.56 পর্যন্ত গিয়েছিলাম, এবং ডায়োড ইকুয়েশনের মতোই অনেকগুলো ইকুয়েশন এখানে আছে। এগুলা মুখস্থ করার বা ডিরাইভ করার মতো কোনো নাই, দরকার নাই। তো এখানে একটা জিনিস বলছে, এই জায়গাটা অ্যানালাইসিস করতে চাচ্ছিলাম। ফর এক্সাম্পল, তোমরা এগুলা ইলেকট্রনিক্সও পড়ছো, যে ডেল আইসি বাই ডেল ডেল ভিবি, তাই না? এটা তোমার অ্যানালাইসিসের সময় এরকম ভেরিয়েশনটা দেখতে হয় অনেক সময়। তো এটা ভেরিয়েশন করতে গিয়ে বলতেছে যে এটা যেহেতু ভোল্টেজে এবং এখানে যেহেতু এটা, তো আইসির জায়গায় তোমার চার্জ পার টাইম আর কি, এভাবে ডিফাইন করতেছে। আইসি মানে কারেন্ট, কারেন্ট মানে চার্জ পার টাইম, তো এইভাবে। তো এখানে কিউএফ বাই টাউ এফ, যেটা অকার্স ইন বোথ এমিটার অ্যান্ড দ্য কালেক্টর কারেন্ট, এই দুই জায়গাতেই সে থাকে। সো দ্য রেজাল্টস ইন এ কন্ডাক্টেন্স, তাই না? কারেন্টকে ভোল্টেজ দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো সেটা কন্ডাক্টেন্সের দিকে যাবে। দ্য পারটারবেশন কারেন্ট ইন দ্য কালেক্টর ডেল আইসি ভ্যারিজ উইথ জিএম ডেল ভিবি। এভাবে এটাকে বাই ডেফিনিশন, তোমরা হয়তো শব্দগুলো জানো না কিন্তু পড়ছো এগুলো, তো এটাকে পারটারবেশন কারেন্ট বলতেছে। নাও কনসিডার দ্য বেস কারেন্ট, এটা তো কালেক্টরের হিসাব গেল। তো সেই কালেক্টর হিসেবে কিউএফ বাই টাউ এফ যেটা ছিল, এখন কিউএফ এর জায়গায় এখানে somewhere they derived that this is like this QFO e to the power এত। এটা ডিরাইভেশন নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না এই মুহূর্তে। এরকম একটা এক্সপ্রেশন আছে আর কি চার্জের ক্ষেত্রে, যেটা অনেকটা যে কারেন্টের ডায়োড ইকুয়েশনের মতোই আর কি। তো এটা লেখা যায়, তারপর আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, করলে আলটিমেটলি এটা আসে। তো দ্যাট ইজ ইউর জিএম। তো মোটামুটি এরকম এই ইকুয়েশনটার এক্সপ্লেনেশন আমি যদি দেই তাহলে বলবো এক্সপ্লেনেশন বলো, কিন্তু এত কিছু রাখবো কিনা আমি এখন শিওর না। তবে যেহেতু টপিক গুলো ছিল আমাদের টাচ করতে হচ্ছে। আচ্ছা, এটা ছিল কালেক্টর কারেন্টের। তো সিমিলারলি বেস কারেন্টেরও হিসাব থাকবে, এবং সেখানেও এরকম এই তোমার চার্জের সাথে টাইমের ভ্যারিয়েশন দেখিয়ে এরকম ইকুয়েশন আনা হবে। তো দিস ইজ দ্য কন্ডাক্টেন্স এলিমেন্ট between base and emitter terminal. The time derivative term QF, এই যে QF, can be expanded in terms of the derivatives with respect to del VBE এবং সরি VBE এবং VBC। এখন এই যে চার্জটার উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকেও তাহলে দুই ভাগে ভাগ করা যায়। তো ফার্স্ট টার্ম যেটা এখানে আছে যে ডেল কিউএফ বাই ডেল ভিবি, এই এই যে টার্মটা, এখানে মোটামুটি ইকুয়েশন গুলোকে বোঝাটা হচ্ছে মেইন, কিন্তু ইকুয়েশন ডিরাইভ করতে বলছি না। এবং এর পরবর্তী স্টেপেও আবার ডিরাইভে যাবে তাও বলতেছি না, কিন্তু একটা পার্টিকুলার ইকুয়েশন দেখে ইকুয়েশনের সিগনিফিকেন্সটা বোঝা উইথ রেসপেক্ট টু এইচভিটি। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে এই যে কই গেল, হ্যাঁ, the first term has units of capacitance, এই ইকুয়েশন, and is as its prefactor q by v, তার মানে কি ক্যাপাসিটেন্স। তো দিস ক্যাপাসিটেন্স ইজ কল্ড ডিফিউশন ক্যাপাসিটেন্স। তো কাজে আমরা এই ইকুয়েশনের রেসপেক্টে ডিফিউশন ক্যাপাসিটেন্স কোনটা এটা আইডেন্টিফাই করতে পারি কিনা সেটা বলতেছে আর কি। তো এখানে সিডিটা হচ্ছে বিই রেসপেক্টে চার্জ, together with the forward current ICF, the time delay tau b
এফ, এটা যদি ধরি ডিউ টু স্টোরেজ ইন দ্য বেস, এটা হচ্ছে সিডির পিছনের কারণ আর কি। তো এটাকে ভাগ করলে ওই কিউএফ এর ইকুয়েশনটা যদি লেখো, গতকালকে লিখছিলাম মনে হয় বলা হয়েছিল, বা এখানে লেখো আইসি টাও এফ, তাহলে এরকম একটা জিএম টাও এফ আসবে। এবং স্পেস চার্জ টার্ম কিউএসই রেসপন্স অনলি টু বেস এমিটার ভোল্টেজ এন্ড বেস হেন্স করেসপন্ডস টু ক্যাপাসিটিং টার্ম সিআই। এখানে একটা সিআই টার্ম আসবে। এই পার্টিকুলার ধরো 7.61 ইকুয়েশনটা দিয়ে এটার সিগনিফিকেন্স বলা, এ ধরনের কোয়েশ্চেন দিব কিনা চিন্তা আছে। দিব আমি বলতেছি না, এগুলো আমি একটু লিস্ট করে দিব টপিকস এর, এই জন্য দেখবা। আচ্ছা, তো নাও কনসিডার দ্য টার্মস এফেক্টেড বাই চেঞ্জেস ইন দ্য বেস কালেক্টর পটেনশিয়াল। এর আগে ছিল অন্যগুলা বেস এমিটার, এখন এই যে এটা বেস এমিটার ছিল, এখন হচ্ছে বেস কালেক্টর, কারণ বেসটা হচ্ছে মাঝখানে, যে দুই পাশে দুইজন আর কি। তো সেটারও একই রকম অ্যানালাইসিস করছে, মাইনাস টাইনাস আসছে, এগুলোর ইকুয়েশন। তো এগুলো জটিলতা বাড়াচ্ছি না, এগুলো আগাই, স্কিপ করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, উই নাও এই যে অ্যানালাইসিস গুলো করার ফলে all the elements of the equivalent circuit representing all the terms of the quasi-static current equation based on charge control analysis. তো এই অ্যানালাইসিসটা গতকালকে বলা হয়েছিল যে চার্জ কন্ট্রোল অ্যানালাইসিস নিয়ে কাজ করছে, কিন্তু চার্জ কন্ট্রোল অ্যানালাইসিসের ডিপে গিয়ে ডিরাইভেশন টাইপের কিছু আমি দিব না, পার্টিকুলার একটা অংশ থেকে হয়তো ইকুয়েশন গুলো বলতে পারি। তো এগুলো একটু বুঝে বুঝে আগালে আইডেন্টিফাই করতে পারবে। ফরওয়ার্ড মোড এবং ব্যাকওয়ার্ড মোড যেটা ছিল, তো এইটা করলে এই ধরনের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, হাইব্রিড পাই ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য ফরওয়ার্ড মোড অফ দ্য বাইপোলার ট্রানজিস্টর অপারেশন ডিরাইভড ইউজিং চার্জ কন্ট্রোল অ্যানালাইসিস। তো এই মডেলটা আমরা ছোটবেলায় মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে ইলেকট্রনিক্স পড়ছো সেটার সাথে একটু রেলিভেন্ট করে দেখতে পারো আর কি। আচ্ছা, দিস রিপ্রেজেন্টেশন ইজ কল্ড হাইব্রিড পাই মডেল অফ দ্য ট্রানজিস্টর। পাই মডেল তোমরা এইচ প্যারামিটার দিয়ে একটা মডেল করছিলা, তো সেখানে এটা আছে। তো সেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে চার্জ কন্ট্রোল অ্যানালাইসিস। যে চার্জ কন্ট্রোল অ্যানালাইসিসটা কি, এই ধরনের একটা কনসেপচুয়াল প্রশ্ন, এবং এখানকার বিভিন্ন রকম ইকুয়েশন গুলা নিয়ে এক্সপ্লেনেশন আমি সেগুলোর একটা লিস্ট করে দিব, কোনটা কোনটা ইকুয়েশন এক্সপ্লেনেশন চাবো, যেতে পারি। তো এইগুলা নিয়ে আর ক্যাপাসিটেন্স গুলা কনসেপ্ট, এটা হচ্ছে মেইন। আর ইকুইভ্যালেন্ট সার্কিটটা হয়তো আঁকতেও দিতে পারি, অথবা তোমরা নিজেরাও মনে রাখলে এটাও হতে পারে, বা এটা দিলে এটার বিভিন্ন প্যারামিটার গুলো ব্যাখ্যা করলা, যে সি পাইটা কি, সি মিউটা কি, এটা এইগুলো একটা অ্যানালাইসিস হতে পারে। আর এভার্স মডেল তো আমরা ডিসকাস করেছি ইয়ার সময় অন্যান্য রেসপেক্টে, মানে ব্রেনান থেকেও করছি, কাজে এটা নিয়ে এখন মাথা নষ্ট করতে বলতেছি না, এটা যেটুক জানো সেটুকুই মনে রাখো। হুম, এদের অ্যানালাইসিসে মোটামুটি ইকুয়েশন বেসড, এবং আলটিমেট এই দুইটা ইকুয়েশন আমরা পড়ছি, এই ধরনের ইকুয়েশন কাজে এটা আমরা জানি। তো এবার স্মল মডেলের ভিত্তিতে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে, হ্যাঁ, এই যে বেস কালেক্টর এমিটার, বেস কালেক্টর এমিটার, সেটা দেখতে পারো, এই জিনিসটা হয়তো লাগতে পারে। তাহলে ওই গুমেলপুরের ওখান থেকে যেটা এক্সটেন্ডেড চার্জ কন্ট্রোল অ্যানালাইসিস করে ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এগুলা হয়তো একটু এক্সপ্লেনেশন টাইপের হতে পারে। ছবিটা এঁকে দিলাম, তোমরা এক্সপ্লেন করলা, মুখস্থ করার চেয়ে এটা বেটার হবে আর কি বর্তমান সিচুয়েশনে। আচ্ছা, এরপরে হচ্ছে তিওয়ারির বইয়ের ইমপ্লিকেশনস অফ হেটারোস্ট্রাকচারস এন্ড অ্যালয় গ্রেডিং, এটা পড়া আগাবো ইনশাল্লাহ। তো এখন তার আগে আমি, তোমরা হেডিংটা লেখো, আমি রোল কল করি। হ্যাঁ, এক, ইয়েস স্যার। গতকালকে ছিলা? না স্যার। তার আগের দিন? স্যার 2 দিন স্যার আমি আসতে পারিনি। কেন? স্যার একটু বাসায় প্রবলেম ছিল স্যার। বাসায় প্রবলেম কি জমি জমা নিয়ে? না স্যার, ঠিক তেমন না স্যার, মানে তুমি পড়াশোনা করতেছো না এই জন্য? ই স্যার ওরকম স্যার, মানে হায় পড়াশোনা আর কি হায়, হচ্ছে না স্যার 2 দিন তো ধরে। সেই জন্য তো পড়াশোনাই করলো না, আবার ক্লাসেই আসলো না, তাহলে তো মানে মাইনাসে মাইনাসে আবার মাইনাস হয়ে গেল। 13। স্যার ইয়েস স্যার। আচ্ছা, 71।
72, Present, sir. 79, Yes, sir. 80, 81, Yes, sir. 83, Yes, sir. 87, Yes, sir. 100, Yes, sir. 129, 152, Present, sir. 63, Yes, sir. 64. Present, sir. ফাহাদ, সাইফ, প্রেজেন্ট স্যার। তোমার কি ভাষা প্রবলেম? না স্যার, স্যার আমি কালকে ছিলাম, পরশুদিনও ছিলাম। কালকে শুধু ওই অ্যাটেন্ডেন্সের টাইমে খাইতে গেছিলাম, পরে আর দেয়া হয়নি লাস্টের দিকে। তো পরশু তো আমি দেইনি মনে হয়। পরশু স্যার দেননি, হ্যাঁ বলছিলেন পরশু যে। তো অফিসে ছিলাম বলে। হ্যাঁ হ্যাঁ, অফিসে ছিলেন স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফরওয়ার্ড করি, সামনে আগাই। তো we now consider some selected aspects of the theory of operation HBT. We will emphasize the distinguishing aspects of the operation of quasi-static aspects of operation discussed earlier. Our earlier discussion is restricted to low-level injection conditions and is particularly suitable under the low-level injection conditions for the graded HBT and homostructure BJT. Now, the particular difference between homo and heterojunctions is the change of band gap that can be achieved both in the atomic distance scale. ঠিক আছে, ওই যে ব্যান্ড গ্যাপের যে চেঞ্জটা যেখানে হচ্ছে বিকজ অফ দা দুটা আলাদা ম্যাটেরিয়াল, তো সেটা হচ্ছে খুব অল্প জায়গার মধ্যে হচ্ছে, সেজন্য বলতেছে অ্যাটমিক ডিস্টেন্স স্কেলের মধ্যে এটা হয়। কি চেঞ্জ হয়? ব্যান্ড গ্যাপের জন্য যে পরিবর্তনটা, এন্ড অন দ্য ডিভাইস লেংথ স্কেল এটাতেও হয়। তাহলে দুটো স্কেলে চেঞ্জের ইফেক্ট থাকবে, মাইক্রো এবং ম্যাক্রো বলতে পারো। ডিভাইস লেংথ স্কেল মানে ম্যাক্রো স্কেল, আর অ্যাটমিক ডিস্টেন্স স্কেল মানে মাইক্রো স্কেল। Thus, one may achieve an interface where the conduction band energy changes rapidly, as well as one where it changes very slowly. The former is the abrupt heterostructure device, hot carrier device ইত্যাদি, while the later is the graded heterostructure. যদি slowly change দেখো তাহলে graded, আর drastically যদি চেঞ্জটা দেখো তাহলে অ্যাটমিক কি বলে abrupt। এটার ব্যাখ্যা আমরা অলরেডি ব্রেনান থেকে পড়েছি। In the abrupt case, the conduction band discontinuity LEC is given from experimental measurements, as we have discussed, although we do not yet completely understand its origin. Its magnitude in abrupt heterostructures for many of the interesting cases has been precisely determined. It is not that which is predicted by electron affinity rule. এগুলোর ক্ষেত্রে অনেকগুলো রুল ছিল যেগুলো আমরা কিন্তু প্রথম দিকের ক্লাসে ডিসকাস করেছিলাম। At abrupt interfaces, the vacuum level has a discontinuity change, and so does the electrostatic potential. Abrupt এর কেসটা যদি বলো, তো সেখানে দেখা যায় যে ডিসকন্টিনিউটি চেঞ্জটা ভ্যাকুয়াম লেভেলও হচ্ছে এবং ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালও হচ্ছে, which has been defined with respect to some reference position of the vacuum level at some location in the semiconductor. The abrupt structure require abruptness at length scale closer to lattice constant. The abrupt change মানেই এই যে এই পরিবর্তনটা তোমার অ্যাটমিক লেভেলে হইতে হবে। The other extreme of this heterostructure is that graded heterostructure, যেটা আরেকটা বললো, where no discontinuity occurs, it gradually changes, slowly changes. This is the limit where the alloy composition material parameter is being changed on a much larger scale. তাহলে alloy compositionটা গ্র্যাজুয়ালের ক্ষেত্রে ধীরে ধীরে মানে লার্জার স্কেলে চেঞ্জ হয় দেন দ্য ল্যাটিস কনস্ট্যান্ট স্কেল। ঠিক আছে, লার্জার স্কেল মানে মানে বড় একটা ডিস্টেন্স রেঞ্জে, আর অ্যাটমিক ল্যাটিস কনস্ট্যান্ট স্কেল মানে ছোট রেঞ্জে, বড়টা মনে করো সেন্টিমিটার রেঞ্জে আর ছোটটা মনে করো অ্যাংস্ট্রম রেঞ্জে, এরকম আর কি। তাহলে ওখানে ওই রেঞ্জে তোমার ইয়ার কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, কি জানি বলো, কম্পোজিশন, অ্যালয়ের কম্পোজিশন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, and the forces that give rise to the discontinuous vanish. আচ্ছা, ওটা হচ্ছে তোমার লার্জার স্কেলে যেখানে হয়, তো সেখানে হচ্ছে ডিসকন্টিনিউর জন্য যে ফোর্স থাকে সেই ফোর্সটা থাকবে না আর কি। তো ইউজুয়ালি a grading distance of order of 100 to 300 angstrom related to the Debye length is sufficient to remove the discontinuity. আচ্ছা, মানে এই রেঞ্জ থেকে ডিসকন্টিনিউটি শুরু হবে আর কি। তো দিস ডিসকন্টিনিউটিটার ইফেক্টটা থাকবে না যদি এই রেঞ্জের থেকে তুমি আগাও আর কি। The relationship to Debye length follows from argument ইত্যাদি, ওটা আগের কথা আছে। The electrostatic potential change across the Debye length is of the order of kT by q. The modeling of the two distinct extremes of hetero structure
grading is quite straightforward. The abrupt case can be shown by similar to metal semiconductor diode case. Because the current that can be extracted from drip diffusion in the quasi-neutral region is much larger than the current that can be supplied by the junction itself. The current transport is therefore limited by characteristics of the junction itself. Acha. In general, one would have to determine the thermoionic and field emission components ইত্যাদি মেটালের ক্ষেত্রে যেটা ধরা হয়। In this respect is like the Schottky diode মতো কাজ করবে আর কি। তো এটার ক্ষেত্রে মডেলিং এর কথা একটু বলছে আর কি। In the abrupt heterojunction limit, therefore the current is limited by thermoionic emission over barrier and field emission to the barrier of the most of the compound semiconductor vectors. At the other extreme, the graded case, the extracted current drip diffusion area in the quasi-neutral base is the limiting current. This is similar to our bipolar treatment to this point, and hence leads to a straightforward analysis. Finite element device programs, যেগুলা simulation, actually look at their DLC for successive mesh points and use the thermoionic model if the gradient is large compared to the electrostatic field. In our treatment, we will emphasize the graded heterostructure case. The abrupt heterostructure case is super specialized case. এই যে বলা হয়েছে ওরা অ্যাব্রাপ্টে যাবে। আচ্ছা, প্রথমে ওরা কি করেছে? We consider the quasi-static base transport behavior. কি মুখছে এই মিউট করো তুমি, দেব মিউট করে ফেলো বাবা। আশা করি উনি মিউট করেছেন। তো এখানে প্রথমে হচ্ছে quasi-static বেজের জায়গাটায় quasi-static transport in the quasi field. Our transport equations for the homojunction case have to be modified for the change resulting from the alloy grading. Here we summarize our discussion. এটা আগেরটাকে করছে করে এরকম একটা ইকুয়েশন লিখেছে। এখানে phi c হচ্ছে কন্ডাকশন ব্যান্ড H পটেনশিয়াল উইথ রেসপেক্ট টু দ্য ভ্যাকুয়াম। তো সেখান থেকে তারা কারেন্ট বের করেছে। এই ফর্মুলাগুলো তোমাদের পরিচিত আছে। কারেন্ট ডেন্সিটি অনেকবার ব্যাখ্যা করছি, চার্জ পার ইউনিট এরিয়া পার সেকেন্ড। তো জেএন জেপি করেছে ডিফাইনিং, এই যে এটা করেছে। আমরা যে ইয়ার ক্ষেত্রে সিমুলেশনের একটা পিডিএফ ফাইল দিছিলাম, একটা পেপার, ওটার সাথে একটু রিলেট করে দেখতে পারো, ওইখানকার সাথে মিলবে কিছুটা। তো we account for variations on electron hole affinity, effective masses. We assume Maxwell-Boltzmann statistics in deriving this. This is not necessary the degeneracy effects and consequence of Fermi-Dirac statistics which are related to use of high topic can be directly included by a prefactor proportional to the Fermi integrals in the density of stress term. These additional terms, KT by Q, ln অমুকতম, এটা Fermi-Dirac হলে এগুলো আসবে আর কি, for n type and n type, thus within the drip diffusion equation. এগুলা কিন্তু তোমাদের ওই কম্পিউটার সিমুলেশনের যে প্রোগ্রাম ইয়েটা ছিল, কি বলে, একটা পিডিএফ ছিল, সেখানে সাথে মিলাই দেখবা। তো সেটার সাথে এই হেটেরোজাংশনের জন্য কি মডিফিকেশন হয়েছে সেটার সাথে মিলাই এখানে একটু একটু কনসেন্ট্রেট করো। তো দিস টুগেদার উইথ পয়জন ইকুয়েশনস, ওখানেও তাই বলা হয়েছিল, কারেন্ট ইকুয়েশন, এগুলো মিলে কিন্তু সলিউশন করা হবে। কিন্তু এখানে হেটেরোস্ট্রাকচারের ক্ষেত্রে বলা হয়েছে। তো এখানে তোমার ব্যান্ড ডায়াগ্রামটা দেখানো হয়েছে, তো ওইটার সাথে সাথেই রিলেটেড থাকবে। তো উই আর ইন্টারেস্টেড ইন দ্য প্রবলেম অফ ডিটারমিনিং জেএন কম্পোজিশনাল গ্রেডিং ধরে, তাহলে এটা আসবে। এটা কম্পোজিশনাল গ্রেডিংটা ইয়াতেও ছিল, ব্রেনানেও ছিল। তো দেয়ার এক্সিস্ট এ হোমো জাংশন বাইপোলার ট্রানজিস্টর। The Fedemon denominator is one of the Gumel numbers. এই যে এটা। Recall that we had dealt with the effective Gumel numbers that accounted for recombination changes in bandgap. The change in bandgap can be ignored for the electron current in the base of the homojunction transistor, and hence most of the Gumel numbers are utilized. The base time constant of this is given by the অমুক relation, সেখানে তোমার টাইমটা দেওয়া হয়েছে, which determines the quasi-static base transition constant. এবং এই ইকুয়েশন তুমি অলরেডি পড়ছো ব্রেনান থেকে, এই টাইপের ইকুয়েশন ছিল। আচ্ছা, তারপর ইকুয়েশন আরো মডিফিকেশন করছে, করে এনপি গুণ করেছে, করে এরকম আনছে। তারপরে তোমার এটাকে গ্রেডিয়েন্ট করা হয়েছে, তার থেকে এটা আসবে, এটা করে এটা হতে পারে। এটা আসলে তোমাদের অ্যাসাইনমেন্ট টাইপের দিলে ভালো হতো, সেমিস্টারে ডেরিভেশন দেওয়ার ইচ্ছা হলেও দিতে পারবো না মনে হয় এটা। আচ্ছা, তো এখানে জেএন হলে এটা হবে এটা। তো এখানে আমি ইকুয়েশন এক্সপ্লেনেশন টাইপেরই থাকবো। এখানে আমি হয়তো ইকুয়েশন নাম্বার দিয়ে বলবো, তোমরা এইগুলার এক্সপ্লেনেশন গুলা
রেডি করে রাখা, 8-10টা হয়তো দিতে পারি ফর সেমিস্টার ফাইনাল। The simpler form of our extended Gumelpun expression, where we had allowed for variation in material parameters, including effects of band gap narrowing. In a more general form, the minority carrier density এরকম হবে, সেখানে এটা হবে, টাউ বি আসবে, এখানেও একটা টাউ ছিল, এখানেও টাউ বি ছিল, এখন এখানেও তোমার টাউ বি আসলো। তো এখানে তোমার হোমো জাংশনের ক্ষেত্রে যেমন পড়ছিলা তেমন এনআই স্কোয়ারের একটা এক্সপ্রেশন আসবে। তো সেটার থেকে তোমার কমপ্লিকেটেড জিনিসগুলো আসবে। এখানে পার্টিকুলার কোন একটা ইকুয়েশন দিয়ে আমি এক্সপ্লেনেশন চাইতে পারি, এই এগুলো এখন আর ডিটেলস যাচ্ছি না। আচ্ছা, তো এই ইকুয়েশন গুলো যে টাউবির এক্সপ্রেশন, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। টাউবির এক্সপ্রেশন গুলা এগুলা বেশি ইম্পর্টেন্ট হবে যদি আমি কোনো এক্সপ্লেনেশন চাই। আবার যদি এনআই স্কোয়ারের সাথে রিলেশন, এটাও লাগতে পারে, বাট জে এন এর এক্সপ্রেশনটাও জিজ্ঞেস করতে পারি। কোনোটা ডিরাইভেশন থাকবে না, জাস্ট এক্সপ্লেনেশন। আচ্ছা, গ্রেডের হেটেরো জাংশন দুইটা কেসে দেখানো হয়েছে ছবি। চার্জ ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ ইন দ্য বেজ এমিটার জাংশন, এটা একটা ঘটনা প্রবাহ এখানে বলা হয়েছে আর কি। The current flow through heterojunction is considerably more complicated than the flow through homojunction. It depends on whether the heterojunction is graded or abrupt, since graded junctions can support drift diffusion transport throughout the junction, while abrupt junctions are limited by thermoionic and thermoionic field emission. এগুলো কিন্তু ব্রেনানের ওখানে একটা ব্যাখ্যা পাইছিলা, ওটা একটু রিলেট করার চেষ্টা করো বোঝার জন্য, ওইটাই মনে রাখবা ওখানকারটা। এখানে ওরা কিছু টার্মিনোলজি ইউজ করছে, থার্মোআয়নিক শব্দটা ইউজ করছে, ড্রিপ ডিফিউশন ট্রান্সপোর্ট ইউজ করছে। এটা ওখানে ওগুলো বলা হয়েছে, কিন্তু এগুলো এখানকার পয়েন্ট অফ ভিউ থেকে টার্ম গুলো একটু শিখো। For both the graded and abrupt junctions, the transport depends on details of the grading or abruptness. Graded junctions have a changing alloy potential associated with change in electron hole affinity. এটা হচ্ছে গ্রেডেড এর ক্ষেত্রে। This causes an alloy field. তাহলে এখানে alloy ফিল্ডটা কি, তারপর ড্রিপ ডিফিউশন ট্রান্সপোর্টটা কিভাবে হচ্ছে, থার্মোআয়নিক ফিল্ডটা কিভাবে কন্ট্রিবিউট করছে, এগুলো একটু বুঝতে হবে আর কি। তো হুইচ অ্যালয় ফিল্ড যেটা বলতেছে, কনসেন্ট্রেশন যেটা আসতেছে ওখান থেকে, হুইচ অ্যাডস টু দ্য ইউজুয়াল ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড অ্যান্ড মডিফাইজ দ্য কারেন্ট ফ্লো। তো অ্যালয় ফিল্ড থাকার কারণে কারেন্ট ফ্লো মডিফাই হয়। Thus parabolically and linearly graded junction regions exhibits differing total fields on the carrier at transport through the graded. কাজে ফিল্ডটা ডিফারেন্ট আসবে। ফিল্ড আসলে কি ড্রিফটের মেকানিজমের মধ্যে সেটার ইফেক্ট পড়বে। These may be limiting bottleneck of transport. For the PP graded heterojunction, the electron is confined to the narrow band gap region by this alloy field. ঠিক আছে, ওর মধ্যেই কিন্তু ন্যারো ব্যান্ড গ্যাপের মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে তার মুভমেন্ট, হ্যাঁ, এই অ্যালয় ফিল্ডের দ্বারা, while the holes are free to move around. তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু বোঝার চেষ্টা করো। As mentioned, through this phenomena is a function of several other factors that influence the total field and electrostatic potential change in the junction region. তাহলে এদের এই যে 590 পৃষ্ঠার বর্ণনাটা মানে একটা সামারির মতো পাওয়া এখানে, ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তা এটা গেল তোমার হলো, এটা কোনটা গেল, পিপি বললো না, হ্যাঁ পিপি গ্রেডেড হেটেরোজাংশন, এই যে আমি কোনে দেখা, এটা হচ্ছে পিপি। আর ফর পিএন যদি হয়, পিপির ক্ষেত্রে বলা হচ্ছে যে ন্যারো ব্যান্ড রিজনের মধ্যে সমস্ত ইলেকট্রনের মুভমেন্টটা কনফাইন্ড থাকবে, আর হোলেরটা হচ্ছে ফ্রি। আর পিএন গ্রেডেড হেটেরোজাংশন, the electron is confined in the n type region largely by the same electrostatic potential of the heterojunction. এন টাইপ রিজিয়নের মধ্যে থাকতেছে, আর ওখানে থাকতেছে ন্যারো রিজিয়নে, ন্যারো ব্যান্ড গ্যাপ রিজিয়নে। আচ্ছা, the holes on the other hand have both the electrostatic force and the force due to alloy potential changes confined in the p type region. কাজে দুজনের মুভমেন্ট এখানে সীমাবদ্ধ, আর যখন পিপি একদিকে এক্সট্রিম হচ্ছে তখন হোলটা ফ্রি হচ্ছে, আর পিএন হলে দুজনের মুভমেন্টই পার্টিকুলার জায়গায় সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, so at low currents
with appropriate heterostructure grading, the built-in quasi-electric field for electron transport remains essentially the same as the homojunction transistor, except for minor second-order effects related to the density of states, donor ionization, ইত্যাদি. The built-in potentials are now different for electrons and holes. Built-in potential মানে কি? বাইরে থেকে ভোল্টেজ না দিলেই যে পটেনশিয়ালটা পাই। So heterostructure grading results in an increase of the hole potential barrier by the difference in band gap and adjusted by the second-order effects. The resulting suppression of hole injection allows the unique design advantage of allowing higher doping in the base while still maintaining a good injection efficiency. A significant practical result of this is a reduction in recombination in the depletion region of the base emitter junction, even though compound semiconductors have low carrier lifetimes due to HSR recombination. আচ্ছা, এটা গেল তোমার বিল্ট ইনের ব্যাপারটা। এখন যদি ফরওয়ার্ড বায়াসটা লার্জ হয়, both the electrostatic potential and space charge region wide are reduced. তাই তো জানো, ফরওয়ার্ড বায়াস করলে ব্যারিয়ার কমে যায়। তো লিডিং টু অ্যানোমালিজ ইন ট্রান্সপোর্ট এন্ড স্টোরেজ। ঠিক আছে, একটা হচ্ছে মুভমেন্ট আর একটা হচ্ছে কোন একটা জায়গায় স্টোর থাকা। আচ্ছা, the anomalies occur because as the electrostatic field decreases, the relative importance of the alloy field in the conduction band increases. তখন alloy ফিল্ডের মানে যে কটা ফিল্ড এখানে ডিসকাস করলাম, আমাদের alloy ফিল্ড একটা বলা হয়েছিল, সেই ফিল্ডটার ইফেক্টটা বেড়ে যায়। So furthermore, the whole suppression property of the alloy grading region becomes less effective as the space charge region wide becomes shorter than the alloy grading wide. So in this section, we discuss the charge transport effects at the base emitter junctions. Later on, we will expand to the include of transport effects on the quasi-neutral base and base collector regions and the change in storage effects. তো এগুলোর নিয়ে ডিটেইলসে তো আর আমরা যাব না, সময় নাই, একটু মাস্টার্স লেভেলের জিনিসও একটা হবে। তো আগাই। So from the practical standpoint of using BJT, the central requirements of the design of the alloy grading, BJT বললে এখানে HBT আর কি, alloy grading at heterojunctions are maximizing the current drive capability, maintaining the device gain, and minimizing the device delays associated with the resistance, capacitance, and transit time. তো এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। The design of alloy grading of heterojunction, ঠিক আছে, এটা তো তুমি ডিজাইন করবে ডিভাইস ফেব্রিকেশনের সময় কিভাবে অ্যালয় এটা গ্রেডিং হবে। আর ম্যাক্সিমাইজিং দ্য কারেন্ট ড্রাইভ ক্যাপাবিলিটি, তাহলে এটা থাকার ফলে অ্যালয় গ্রেডিংটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কারেন্ট ড্রাইভ ক্যাপাবিলিটিটা বেশি হয়, এক নম্বর। তারপর আমাদের ডিভাইসের যে গেইনটা সেটা যেন আমরা মেনটেন করতে পারি, 2 নম্বর। অ্যান্ড মিনিমাইজিং দ্য ডিলেইজ associated with the resistance, capacitance, and তাহলে maximize current drive, maintain gain, and minimize delay. The transit time associated with the base emitter junction is generally much smaller than the delays associated with the base collector junction. And দুই দিকে দুটো জাংশন, দুই দিকে দুই রকম ইফেক্ট। আচ্ছা, এবং সেটার কারণও বলছে since it is a narrow region. The small base emitter junction transmit time, ছোট্ট অল্প সময়ের মধ্যে চলে যাচ্ছে, will also form the basis of our assuming instantaneous equilibrium when deriving small signal response of HBT. Similarly, except at the largest forward bias, the time constant associated with the changing of the base emitter depletion capacitance is smaller than the base collector delays. তাহলে এটা সবসময় ছোট থাকতেছে because of the relatively large collector area. ওটার আবার কারণ আলাদা। So this thus maximization of the injection current becomes a more important design criteria of the base emitter junction. এখন এটা এমনি তো হচ্ছে, এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তো in a heterojunction, high currents occurs at small difference in electrostatic potential between the two sides of the junction. Low electrostatic field, this is the condition at which the effect of alloy potential and alloy field would begin to dominate. তো ব্রেনানে এগুলো ছিল, কিন্তু এখানে খুব বেশি ডিপে গভীরে গিয়ে আলোচনা করছে। আচ্ছা, তো in homojunction transistors such as in silicon, high level injection effects at the base emitter junctions are primarily caused by the reduction of the forward bias voltage due to lateral ohmic drop ইত্যাদি। কিন্তু HBT তে the secondary effect is dominant, insignificant. So because the doping levels are even higher than those of the homojunction. Homojunction transistors are designed with emitter dopings যেটা হয় 10 to the power 20 and base হচ্ছে 10 to the power 18.
ঠিক আছে, in order to maintain sufficient efficiency injection. কিন্তু HBT have a much higher injection efficiency, তো ওদের এফিসিয়েন্সিটা বেশি রাখা। They're usually designed with much smaller emitter dopings, এই যে 10 to the power 20 এই জায়গাটা কম রাখা হয়, in order to reduce the emitter capacitance, যাতে ক্যাপাসিটেন্স কমে যায়, and the tunneling effect associated with heavier doping in the both emitter and base. There is a minimum to this emitter doping because minimum হইতে হবে, বেশি নেওয়া যাবে না. It limits the number of minority carriers that can be injected into the base as well as the resulting reduction in the electrostatic field. Thus, low dopings emitter are associated low electrostatic field, enhance the role of the opposite effects of the alloy potential and alloy field. The alloy potential effects is significant not only at the emitter hetero junction but also at the collector hetero junctions. আচ্ছা, আমরা কিন্তু এখন পর্যন্ত সাধারণত এমিটারের দিকটাই হেটেরো দেখাইছি, কালেক্টরের দিকটা কিন্তু তোমার হোমো দেখাইছিলাম। তো এখন এটা বলতেছে কালেক্টরেও যদি হেটেরো জাংশন হয়, তো সেখানে ক্ষেত্রে at high electrostatic fields the barrier due to difference in the band gaps appears in the valence band, but at low electrostatic field it also begins to appear in the conduction band. তাহলে এই দুজনের মধ্যে ডিফারেন্সটা থাকলে লো ফিল্ডের জন্য এটা শুধুমাত্র তোমার ইয়াতে থাকবে, ভ্যালেন্স ব্যান্ডে, সরি হাই ফিল্ডে এটা তোমার ভ্যালেন্স ব্যান্ডে এফেক্ট থাকবে, কিন্তু যদি লো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড হয় যেখানে, সেটার কারণ হচ্ছে বায়াসিং ভোল্টেজটা বাড়ালে তখন ফিল্ডটা কমে যাবে, এটা কন্ডাকশন ব্যান্ডে এফেক্ট করবে। As a result, a significant forward bias of the alloy potential causes the alloy barrier to the flow of carriers. This effect, which does not exist in the homojunction case, has to be suppressed to obtain the desired current density operation. For any current density in the base emitter junction, suppression of the alloy barrier effect can be assumed by having a monotonic increase in the total electron potential. This implies that the alloy field should be maintained lower than the electrostatic field throughout the grading region. এখন পয়জন ইকুয়েশন খাটায়, নলেজ অফ দ্য ডিভাইস খাটায়, এটা এরকম ইকুয়েশন আসবে একটা, যে গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু লিমিট বের করতেছে, দ্য লিমিটস অফ ইন্টিগ্রেশন, এটা the emitter edge of the spacer region or the emitter edge of the graded region, whichever comes first to the point Z in the spacer region. Alloy barrier suppression requires that the inequality holds for all points. তো এইগুলা তো ডিটেলস দরকার নাই, মূল জিনিসটা একটু বোঝো, ইকুয়েশনে গেলে আবার মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা 7.116 এক্সপ্রেশন আছে, এখানে হচ্ছে যে ডোনর মিনিমাম কত হইতে হবে সেটার এক্সপ্রেশন আর কি। এগুলা নিয়ে ডিটেলস মাস্টার্স টাস্টার্সে পড়লে তখন করা যায়, যে করবে সে হয়তো পড়বে, এখানে এত ডিপে ঢুকবো না আমরা। আচ্ছা, বেজ এমিটার ক্যাপাসিটেন্স নিয়ে একটা ডিসকাশন আছে, একটা আর্টিকেল। হ্যাঁ, faster transport in the base of the compound semiconductor due to high diffusivity of electrons increases the relative importance of the emitter capacitance. যদি আমরা ফাস্টার ট্রান্সপোর্ট হচ্ছে, যদি এরকম কেস সিচুয়েশনে যাই, তখন ক্যাপাসিটেন্সটা ইম্পর্টেন্ট হয়ে যায়। Since devices are operated at high currents and in large biases, ঠিক আছে, কারেন্টও বেশি, বায়াস ভোল্টেজও বেশি, the capacitance has to include both the immobile charge components, that is depletion capacitance, and the mobile charge component. So the capacitance were introduced in a discussion of the Gumelpun ever small one, ওখানে CDC এগুলা বলা হয়েছিল। The one limit of the capacitance are at the very lowest biases where the effects of mobile charges can be ignored ইত্যাদি, এখানে দরকার নাই। ক্যাপাসিটেন্স নিয়ে ডিসকাশনটা আমি তাহলে স্কিপ করছি, কারণ আগে একবার ওখানে কিছু আছে। ইলেকট্রন কোয়াসি ফিল্ডস ইন সিঙ্গেল হেটেরোজাংশন বাজারে, এটা ফিল্ডের ব্যাপার, তো এটা একটু ইম্পর্টেন্ট আছে, সবই ইম্পর্টেন্ট, তবে এটা দেখতে পারো। উই নাও কনসিডার দ্য ইফেক্টস of alloy potential in the heterojunction by discussing the electron quasi fields, which includes the effects of the electrostatic and alloy components. ঠিক আছে, ইলেকট্রনের যে ফিল্ড যার জন্য ড্রিফট হয়, তো সেটার মধ্যে কি কি কন্ট্রিবিউশন করছে, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এবং অ্যালয়ের কম্পোনেন্টস এর ফিল্ড। তো ফিগার 7.19 খুবই জটিল ফিগার, এটা মনে হয় তোমাদের কি বলবো দেখতে পারো। কি হলো,
এখানে এমিটার বেস কালেক্টর এভাবে দেখাইছে, আর ইলেকট্রন কোয়াসি ফিল্ডটা দেখানো হয়েছে এভাবে। আর এটা হচ্ছে ভোল্টেজ গুলা চেঞ্জ হয়েছে অ্যাপ্লাইড 1 ভোল্ট থেকে 1.5 ভোল্ট পর্যন্ত। তাহলে 1 ভোল্টের ক্ষেত্রে সবচেয়ে নিচের অংশটা আর কি। তো বেজের এখানে ফিক্স থাকতেছে, এখানে চেঞ্জ হচ্ছে। এখানে একটা ছোট ওই যে ব্যারিয়ার আমরা ইয়েতেও পড়ছিলাম, ব্রেনানের বইতে ওই জায়গাটা দেখানো হয়েছিল ব্যারিয়ারটা। আর এদিকেও আর একটা দেখানো হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে ডিসকাশনটা যাও। Figure 7 and 19 shows the negative of the electron positive field as a function of applied bias, which is 1 ভোল্ট থেকে 1.5 ভোল্ট। আচ্ছা, in this figure, the base region can be identified the region of constant low electric field. দেখলা straight line. The region of high field on the left is associated with the emitter, and one on the right with the collector. তো বোঝাই যাচ্ছে বাম আর ডান। We discussed the field variations in the base collector junction, ডান দিকেরটা। In the next section ওনারা কিছু একটা করবেন। At low biases, নিচের ভোল্টেজ গুলো 1 ভোল্ট 1.5 ভোল্ট, the quasi field varies linearly with distance and is dominated by the electrostatic considerations. তখন ইলেকট্রোস্ট্যাটিকটা থাকতেছে। এটা হচ্ছে লো বায়াসের ক্ষেত্রে। অ্যাজ এ বায়াস যদি বাড়াতে থাকো, the quasi field decreases, quasi fieldটা কমে যায়, ডিপ্লিউশন রিজন shrinks, ডিপ্লিউশন রিজনটা কমে যাচ্ছে। 1.3 ভোল্টের ক্ষেত্রে most of the region lies inside the base emitter alloys grading junction. At this bias, the alloy field acts as subsequently reduce the electrostatic contribution of the net field. At higher biases, the quasi field, which is the sum of the electrostatic and alloy fields, decreases and even changes direction due to the influence of the alloy field. আচ্ছা, এই ডিসকাশন এখানে আছে। কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচের কথা বলছে, বিহেভিয়ারের কথা বলছে। এই ছবিটা দিয়ে ব্যাখ্যা চাইতে পারি, 2-3 লাইন বলে দিলে খারাপ হয় না। এখন হচ্ছে হাই কারেন্ট কনসিডারেশনস। We have looked so far the high current and high forward bias effects in the base emitter junction. Now base collector junction এর ক্ষেত্রে ডিসকাস করছি। এটা বাদ দেই, কারণ ডিসকাশনের মধ্যে অনেক কনসেপচুয়াল ব্যাপার থাকতে হবে, যেটা যেন প্রচুর ডিপে ঢুকতে হয়। এই ছবিগুলোর মতোই আছে, একটা ছবি দেখলাম, ওটা মনে রাখলাম। এখন আরেকটা হচ্ছে কারেন্ট গেইন ইফেক্ট। The increase in base charge storage reduces the gain of HBT because of the increased base recombination current. Thus, in addition to both surface and bulk recombination pairs, their voltage dependent features, the HBT shows an anomalous decrease in gain at high current density when the heterojunction collector are used. মানে যখন আমরা বাম সাইড ডান সাইড দুখানে যদি আমরা হেটেরো করি, তাহলে দেখা যায় যে ভোল্টেজ কি বলে গেইনের ক্ষেত্রে হাই কারেন্ট ডেন্সিটিতে একটা অ্যানোমালি হয়। তো দিস ডিক্রিজ ইজ মোস্টলি ডিউ টু কোয়াসি নিউট্রাল বেজ রিকম্বিনেশন। তার মানে বেজের মাঝখানে যে জায়গাটা, সেখানে রিকম্বিনেশন হতে পারে, এরকম একটা কনসেপ্ট। এটা হচ্ছে দুই দিকে যদি হেটেরো হয় তখন। However, the base charge storage also affects the transport of the carriers to the surface. Hence, surface recombination should also be increased slightly at high current densities by the presence of heterojunction collector. এখানে ফিগার 7.26-এ কালেক্টর কারেন্ট ডেন্সিটির সাথে এক্সেস ভোল্টেজের একটু ডিক্রিপশন দিছে। এটা আর দ্রুত ভিতরে ঢুকলাম না। এখন হচ্ছে জেনারেশন রিকম্বিনেশন এফেক্টস। রিকম্বিনেশন ইজ এ মোর ইম্পর্টেন্ট প্যারাসিটিক ইফেক্ট দেন ইন হেটেরোতে আর কি, কম্পেয়ার টু হোমো, of the significantly lower bulk recombination lifetime and higher surface recombination velocity. কারণ এখানে লাইফ টাইমটা ছোট হয় এবং ভেলোসিটিটা বেশি হয়। তাহলে ইফেক্টটার প্যারাসিটিক ইফেক্ট হিসেবে বলছে। অ্যাট মডারেট অ্যান্ড লো ডোপিং লেভেলস, যদি ডোপিংটা কম হয়, the bulk recombination lifetime is dominated by deep recombination centers, deep trap recombination centers that can capture electrons. And lifetime can be as much as 3, এটা তোমার রিকম্বিনেশন সেন্টার থাকা মানেই তোমার দেরি হবে লাইফ টাইমের ওখানে। The lifetime can be as much as 3 orders of magnitude lower than in silicon at similar doping levels. At higher doping levels, the radiative lifetime may predominate, and hence gallium arsenide is a direct band gap material. This lifetime can be very low, এবং যেটা খুব কম, পিকোসেকেন্ড মাত্র, এই 100 পিকোসেকেন্ডের পর্যন্ত খালি ক্যারিয়ারটা টিকবে। আচ্ছা, মে প্রিডমিনেট, হ্যান্স তার রিকম্বিনেশন হয়ে যাবে আর কি।
In silicon, the lifetime is also low at high doping levels because of agar recombination. Surface recombination is higher for gallium arsenide than for silicon arsenide. এখানে recombination নিয়ে যে ডিসকাশনটা আছে এটা একটু দেখতে পারো। একটু দ্বারা ফোন আসছে। আচ্ছা, সরি আমরা একটু গেছিলাম, ব্যস্ত ছিল। তো এখানে অ্যানালাইসিস গুলো জাস্ট বাল্ক ইফেক্টটা কি, তারপরে এখানে যেটা বললো রিকম্বিনেশনের ইফেক্টটা কি, একটা হালকা করে 2-3 লাইনের ছোট ছোট নোট করে রাখো আর কি। এগুলো ইকুয়েশন চাচ্ছি না, খালি হেটারোর ক্ষেত্রে কি হচ্ছে, হেটারো যদি 2 সাইডে হয় কি হচ্ছে, হেটারো এক সাইডে হলে কি হচ্ছে, এগুলা। তো we first consider the bulk effect, the recombination taking place in the space charge region and in the quasi-neutral region. The former has been studied extensively for homojunction, simple theories that take into account ওই যে SRH theory, এবং সেখানে দেখা গেছে যে 2kT ডিপেন্ডেন্স থাকছে। হ্যাঁ, যে আমাদের এই ইকুয়েশন গুলো তো হয় e টু দি পাওয়ার QV/kT। তো আমরা রিকম্বিনেশনের সময় দেখাছিলাম NKT ধরছিলাম, n এর ভ্যালু 1ও হতে পারে 2ও হতে পারে। তো এই 2টা যখন হচ্ছে তখন স্লো হয়ে যাচ্ছে IV ক্যারেক্টারিস্টিক্স। So we had treated this example in the discussion of Gumelpun model. The pre-exponential terms of this exponential dependence is proportional to the volume of the recombination region, proportional to the depletion weight, which has a weak voltage dependence. The 2kT exponential dependence results from the fact that while current flow across the junction requires the carriers to cross the whole barrier, so recombination requires each of the carriers to surmount only half of this barrier on average. This result is an exponential exponential dependence that varies as V/2, ঠিক আছে, and which is 2kT, ঠিক আছে। In practice, even for homojunction device, such recombination is rarely exactly 2kT and has been shown to result from junction asymmetry, asymmetric capture ইত্যাদি। The result in a recombination dependence that is 2kT like instead of being 2kT 2kT like আর কি, 2kT না, 2kT কাছাকাছি আর কি। In heterojunction, in addition to this effect, we have to consider the suppression of hole injection into the emitter. In fact, this is a crucial to limiting space charge region recombination. Homojunction and gallium arsenide have orders of magnitude higher space. So figure 7.28 এখানে তোমার ডেপথ দেখানো হয়েছে আর রিকম্বিনেশন কারেন্ট ডেন্সিটি বলা হয়েছে। তো যত ভেতরে ঢুকছে তত বাড়ছে, বেড়ে একটা জায়গার পর আবার কমতেছে। So shows the volume recombination current density in the junction space region for the parabolically graded junctions. এটা পার্টিকুলার কেস, এই পার্টিকুলার কেসের গ্রাফ আমরা এখন মনে রেখে তোমাদের জন্য একটু সুবিধা হবে না। আচ্ছা,
তো আগেরটা ছিল বাল্ক ইফেক্ট। বাল্ক আর সারফেস তো তোমরা বুঝে, বাল্ক হচ্ছে ভেতরের দিকে, সারফেস হচ্ছে জাংশনের কাছে, এরকম একটা জায়গা। তো সারফেস effects have been a dominant source of gain degradation in gallium arsenide, HBT. Experimental evidence shows that they give rise to 2KT-like dependence going towards a KT-like dependence at high bias conditions. The surface is a dominant recombination source in most common designs as a result of high rate of recombination through surface states and the presence of Fermi level pinning at the surface. The first by itself would give rise to recombination dominant transport only in the low current region, but the presence of Fermi level pinning causes an excess of electrons at the surface. আচ্ছা, এখানে ফার্মি লেভেল পিনিংটা আসলো, এটা যদি আমাদের একটা নোট ছিল বুকসের, এখানে এটা তো বুকটা কই, ফার্মি লেভেল পিনিং বই এই যে বই, হ্যাঁ বইয়ের মধ্যে থাকার কথা। এই যে ফার্মি লেভেল পিনিং এর একটা ফাইল আছে, টার্মিনোলজিটা মনে হয় তোমাদের টাচ করতে পারি নাই, এটা প্রথম দিকে থাকতে পারতো হয়তো। আচ্ছা, এটা কোথায় তোমার পিনিং কই? এটা তো পুরো উইকিপিডিয়া থেকে কপি করা দেখতেছি। না, এটা দিয়ে তোমাদেরকে এখন বোঝানো যাবে না। আমি এক করতে পারি, ওয়েবসাইটে যেতে পারি, ফার্মি লেভেল পিনিং। লাস্ট প্যারা, লাস্ট একদম লাস্টের প্যারা ছিল স্যার। আচ্ছা, না শব্দটা ছিল কিন্তু স্যার এই যে, একদম যেটা ফার্মি লেভেল পিনিং ইফেক্ট ইজ স্ট্রং ইন মেনি কমার্শিয়ালি হ্যাঁ ইম্পর্টেন্ট। ওইটা ওটা বুঝছি, ওটা বুঝছি, ওইটা ওটা তো মানে একটা এক্সপার্ট, কিন্তু ফার্মি লেভেল পিনিংটা কেন হচ্ছে এই জিনিসটা, আহ, ব্যাখ্যাটা একটু দাঁড়াও, তোমাদের অবশ্য ক্লাস আছে মনে হয়। ফার্মি লেভেল পিনিং উইকি, ফার্মি লেভেল পিনিং, হ্যাঁ এটাতে কিছু বোঝা যাবে না, নিচেরটা মনে হয় কোর্সেরাতে আসছিল। আচ্ছা, এটা তো চাচ্ছিলাম না, আমি এটা চাচ্ছি। কোরা, না এটা তো একজন উত্তর দিছে, টেক্সট বুক না এটা, মানে কোনো, যে ওনার একটা ভদ্রলোক গৌতম শাইন তার কোন একটা স্টেটমেন্টে দিছে যে ফার্মিলেভেল পিনিং মেটাল সেমিকন্ডাক্টর ইন্টারফেসে হয়, ইট ক্রিয়েটস an energy barrier for electrons and holes by bending the bands of the interface। ঠিক আছে, ওনার ব্যাখ্যাটা হচ্ছে যে ইন্টারফেসে ব্যান্ডটা বেন্ড করে দিয়ে ইলেকট্রন হোলের জন্য একটা ব্যারিয়ার তৈরি হয়। For a technology statement, it degrades performance radically like solar cells transistor because it's a parasitic resistance that burns energy while doing nothing useful. আচ্ছা, ফার্মি লেভেল পিনিং হেটেরো জাংশনের কথা বলা আছে, এটা তো মেটাল বললো, কিছু আছে বলে তো মনে হয় না। না, আমার ইমেল দিয়ে ঢুকতে হবে, তাহলে হবে না। আচ্ছা, তাহলে এখানে এখানে আরেকজন উত্তর দিচ্ছে সকলিচ, তোমরা এগুলো দেখতে পারো। ফার্মি লেভেল পিনিং রেফার্স টু দ্য ইকুইলিব্রিয়াম কন্ডিশন অফ দ্য ফ্রি সারফেস অফ সেমিকন্ডাক্টর which is dependent from the equilibrium condition in the bulk. The free surface or interface of a semiconductor does not have a band gap between conduction and valence band. Uh, Instead, it has a continuum of localized energy states which within the band gap that can be either be occupied by electrons or empty. There is a specific energy in the region from EV to EC, it En, that causes the surface to be to be charge neutral if states below En are filled and states above En are empty.
ইফ দ্য ডেন্সিটি অফ ইলেকট্রন স্টেটস মানে ইএফ আর ইসিইভি ছাড়া একটা ইএন বলতেছে, আর আমরা তো ইএফ টা জানি ফার্মি লেভেল। তো ইফ দ্য ডেন্সিটি অফ ইলেকট্রন স্টেটস এট দ্য সারফেস ইজ হাই, হ্যাঁ, ডেন্সিটি অফ ইলেকট্রন স্টেটসটা যদি বেশি থাকে সারফেসে, দিস উইল বি দ্য লোকেশন অফ ফার্মি লেভেল পিনিং। To meet equilibrium conditions, the Fermi level needs to be at the near the value of the interface surface এর কাছাকাছি থাকছে। So any derivation from this level will result in some charge on the surface, but in equilibrium, the Fermi level must be constant throughout the semiconductor. এটাতে পুরো ক্লিয়ার হলো না। এটা আমরা তাহলে আগামী ক্লাসে ফার্মি লেভেল পিনিং নিয়ে যদি ডিসকাস করব, এই কনসেপ্টটা একটু রাখলে ভালো হয়। আর তারপরে আমরা কন্টেম্পোরারি সেমিকন্ডাক্টর আর গ্রোথ টেকনিক এগুলো দিয়ে আগামী উইককে শেষ করে দেবো ইনশাল্লাহ কোর্স। আর কোর্সের একটা টপিকস লিস্ট দিব, এবং ধরো এক্সপ্লেনেশন টাইপের কিছু জিনিসও দিব, ইকুয়েশন বা ব্যাখ্যার, এগুলো লিস্ট করে আমি তোমাদের দিব। ঠিক আছে, তাহলে শেষ করছি। আসসালামু আলাইকুম।